अरे सभी का আসতো তার সাথে সম্পর্ক ছিল সেই সমস্ত লোকগুলোকে খুঁজে বার করতে হবে এবং প্রকৃতপক্ষে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং অবিলম্বে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং গতকালও আপনারা দেখেছেন শ্রীকৃষ্ণপুরের দিনের বেলায় পরশুদিন দিনের বেলায় হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে যে সেখানে মানে গুলি করে হচ্ছে যে হত্যা করা হয়েছে। এই অরাজকতা হচ্ছে যে আমাদের এই ইসলামপুর মহকুমা বিশেষ করে চলছে এবং বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে যে এই ঘটনা বিহার এবং আমাদের জেলার বিভিন্ন প্রান্তের থেকে যে সমস্ত সন্ত্রাসকারী যে সমস্ত ক্রিমিনালরা আছে তারা হচ্ছে যে এখানে আড্ডা করেছে। আমাদের কাছে কিছু ডকুমেন্টস আছে, সেই অনুপাতে আমরা এসপিকে পুলিশ প্রশাসনকে জানাতে চাই যে আপনারা এইগুলো ব্যবস্থা নিন, অ্যাকশান করুন। এবং এই লক্ষ্মীপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিমের নামে হচ্ছে যে মিথ্যা মামলা একটা রুজু করেছেন। কেন এই মামলা হবে? কারণ তিনি ভিডিও করেননি, তিনি ভিডিও পেয়েছিলেন, প্রশাসনকে হচ্ছে যে সজাগ করার জন্য হচ্ছে যে সেই ভিডিওটাকে তিনি ছেড়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশ হচ্ছে যে অ্যাকশন করেছে এবং সমোটো কেস করেছে। আমাদের দাবি যে হয় এই সমোটো কেসটা হচ্ছে ফলস, আর না হয় ওই মহিলার যে কেসটা করেছে মোহাম্মদ সেলিমের এগেনস্টে সেটা ফলস, কোনটা সঠিক। আমরা পুলিশকে বলতে চাই যে অবিলম্বে হচ্ছে যে এই গণতান্ত্রিক যে মানুষগুলো আছে যারা কণ্ঠস্বর দিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি তাদের কথা আটকে দেওয়ার জন্য যে পুলিশি ব্যবস্থাগুলো হয়েছে এগুলোর বিরুদ্ধে হচ্ছে আমাদের মূলত এই আমরা কিছু ডকুমেন্ট দেব যে আমাদের জেলাতে হচ্ছে যে কিছু মানুষ আছে এই জেলা গোটা জেলাতে যে তারা প্রকাশ্যে তাদের ডকুমেন্টসগুলো আমরা পেয়েছি যে তারা আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং এই জেসিবির মতো লোকের সাথে তাদের বন্ধুত্ব আছে। কেন তাদেরকে গ্রেপ্তার করা হবে? এই
হ্যাঁ, আমাদের 3টে দাবি আছে। একটা দিয়ে দেবো এর পরের দিন দিয়ে দেবো। বৃহত্তর আন্দোলন তো খোলা আছে আমাদের, তো আমাদের এই পথ দিয়েই তো চলতে হয়, আমরা করব। যাক, তারপরে আপনারা দেখে কপি দিয়ে দেবো। হ্যাঁ, আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।
আচ্ছা, বলছি আপনার নাম? তপন চক্রবর্তী। আচ্ছা, বলছি লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে বর্তমানে যে সমস্ত জায়গায় উপনির্বাচন হলো 4টি জায়গায়, সেই সমস্ত জায়গায় বিজেপি এগিয়েছিল, কিন্তু এখন দেখা গেল যে সেই সমস্ত জায়গায় উপনির্বাচনগুলো হয়ে গেল, সেই সমস্ত জায়গায় আবার তৃণমূল কংগ্রেস সেই সমস্ত সিটগুলো জিতে নিল। এই 1 মাসের মধ্যে এই অবস্থাটা হলো, কি মনে করছেন আপনি একজন বিশিষ্ট মানুষ হিসেবে? আসলে বিজেপির হচ্ছে তাদের অত্যন্ত অহংকার হয়ে গেছিলো যে আমরা সব জায়গায় জিতে আছি, আমাদের কোনো কাজ করতে হবে না, আমরা এমনিই জিতে যাব, আমরা তো এমনিই জিতে আছি। এই যে অহংকার, আত্ম অহংকার যাকে বলে, এই আত্ম অহংকার এই 3টে আসনে জিতেছিল, এই 3টেই আত্ম অহংকারের কারণেই 1 নম্বর হারার কারণ। দ্বিতীয়ত, বিজেপির সেই রকম ধরনের কোনো রকম সাংগঠনিক কোনো শক্তি নেই, যে শক্তি মানুষকে উৎসাহিত করতে পারে, যে নেতা মানুষকে উৎসাহিত করতে পারে, সেই রকম কোনো নেতা নাই। এমন কতগুলো নেতা আছে যে শুধু তারা মুখে মারিতং জগৎ, কাজের সময় কিছু নাই। আসলে এখানে সেরকম শক্ত সমর্থ নেতার দরকার। শক্ত সমর্থ নেতা না থাকলে যেটুকু আছে সেটুকু ভবিষ্যতে আস্তে আস্তে গ্রাস করে ফেলবে তৃণমূল, কারণ তৃণমূল এর সংগঠন আছে, কারণ সেখানে যারা ভোট দেয় তারা অনেক কিছু পেয়ে থাকে, যেরকম লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকে, যেরকম যারা অন্যান্য যারা তৃণমূলের যারা সমর্থক তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে, পয়সা করি উপায় করে থাকে। বিজেপির তো এগুলো কিছুই নেই, না লক্ষ্মীর ভাণ্ডার, না অন্য কোনো কিছু মানুষকে দেবার, মানুষকে কিছু দেবার নেই। তার মধ্যে নিজেদের অহংকার, এবং তার মধ্যে সেই রকম ধরনের সাংগঠনিক কোনো নেতা নেই যে নেতা সবাইকে এক করে মাঠে নামিয়ে কাজ করে নিতে পারবে। যতদিন না এরকম ধরনের না থাকবে, শক্ত সামর্থ্য নেতা না থাকবে, আগামী 26-এর নির্বাচনেও বিজেপি বিশেষ করে পশ্চিমবঙ্গে কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। বলছি আমরা দেখেছি 1 মাস আগেই লোকসভা নির্বাচন হলো, সেই লোকসভা নির্বাচনে যে জায়গাগুলো নিয়ে এবার বাই ইলেকশন হলো, সেই সমস্ত জায়গাতে বিজেপি এগিয়েছিল, কিন্তু 1 মাস পরেই বাই ইলেকশনে সেই সমস্ত জায়গায় উল্টো রেজাল্ট দেখা গেল এবং তৃণমূল কংগ্রেস সেই সমস্ত সিটগুলো দখল করলো। কারণটা কি হতে পারে? দেখুন, কারণটা আগের আজ থেকে 10-15 বছর আগেকার যে মানে সময়, তার থেকে একটা পরিবর্তন এসেছে কি, যে এখন ডাটাবেস যে ক্যাম্পেনিং, সেটা একটা প্রভাব পড়ে ইলেকশনগুলোতে। যদি এখানে বলেন যে রাজ্যের অনুকূলে ইত্যাদি ইত্যাদি যুক্তিগুলো যারা খাড়া করছে, সেটা একেবারে ফেলে দেওয়ার কথা নয়, কিন্তু অন্যান্য রাজ্যেও মানে হয়েছে আমাদের ইলেকশন 12টা কি 13টায়, সেখানে অন্য রকম ইলেকশন দেখা যাচ্ছে। আমাদের এখানে বিজেপির যে শ্রমিক ভট্টাচার্য, উনি উপনির্বাচনে একবার জিতে এসেছিলেন, তারপরে বাইরন বিশ্বাস জিতে এসেছিলেন। তো উপনির্বাচনে রাজ্যের বিরোধী দলেরা জিতে কিন্তু, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই জনগণ যাদেরকে বিরোধী দলের আসনে রেখেছে, মানে সোজাসুজি কথায় বলতে গেলে বিজেপি সেই ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে নিশ্চয়ই। তখন অল্টারনেট হিসাবে যেমন তারা বাধ্য হয়ে হোক আর যে কারণে হোক, এবার আমি একজন কংগ্রেসের লোক হয়েও বলবো যে যারা আমরা বিরোধীরা বলছি যে ভোট লুট হয়েছে ইত্যাদি, ভোট লুট আটকানোটাও কিন্তু রাজনীতির একটা অঙ্গ, সেখানে আমাদের বিরোধীদের একটা ব্যর্থতা তাহলে আছে। আর ভোট লুটটা অজুহাত করে যদি কান্নাকাটি করা হয়, আমরা সবাই বিভিন্ন সোর্স মারফত, আত্মীয় স্বজন মারফত যেটা জানি, দক্ষিণবঙ্গ যেমন একসময় বামপন্থীরা রাজত্ব করতো, সেখান থেকে তো পরিবর্তনটা এসছে, বরং উত্তরবঙ্গ, উত্তর দিনাজপুর এই সমস্ত জায়গাগুলো লেট রান করে পলিটিক্যালি আর কি। এই লেট রানের প্রভাবটা পড়েছিল মানে লোকসভায়, যে এরা ভাবছিল যে হয়তো সত্যি সত্যি 400 পার না হলেও একটা বিরাট মেজরিটি নিয়ে বিজেপি আসবে। সেই যে আইডিয়াটা, পলিটিক্যাল আইডিয়াটা আমাদের উত্তরবঙ্গের লোক বা উত্তর দিনাজপুরের লোকের সঙ্গে দক্ষিণবঙ্গ বা সমগ্র ভারতের একটু তালমিলটা কম খায়। কিন্তু এইখানে তো শুধু রায়গঞ্জে ইলেকশন হয়নি, দক্ষিণবঙ্গেরও ইলেকশন হয়েছে, গোটা ভারতে ইলেকশন হয়েছে। তো আমি বলবো যে বিজেপির
যে সেটিংটা সেটা একটু তাল কেটে গেছে আর কি। এইটা হচ্ছে আমার পর্যবেক্ষণ। তো এবার হচ্ছে লোককে যদি বলেন যে লোক কিছু বোঝে না এই কথাটা ভুল, মানে এটা আলাদা প্রসঙ্গ আসলো। আমি ধরে নিচ্ছি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, ওই লোকগুলোই বিজেপিকে দিয়েছিল, তখন একটা আলাদা আশায় ছিল। এই অর্থাৎ মোহভঙ্গ হয়েছে জনগণের, যে না বিজেপি আর তেমন কিছু করতে পারবে না পশ্চিমবঙ্গে, সেটা একটা এফেক্ট করেছে। এটা এখন হচ্ছে কি যে বিগত যে বাম সরকার ছিল যে সুবিধাটা পেয়েছিল বিরোধীদের ভোট ভাগাভাগির মানে সুযোগটা নিয়ে প্রায় 20 বছর শাসন করেছিল, নিজেদের ক্যারিশমায় ওরা 14-15 বছর, আর 20 বছর শুধু ভোট ভাগাভাগিতে, সেই সুবিধাটা কিন্তু তৃণমূল পাচ্ছে। এটা আমাদের জনগণকে বুঝতে হবে। বলছি আপনার নাম? সুজয় সাহা। বলছি আমরা দেখতে পেলাম যে গত লোকসভা নির্বাচন অর্থাৎ 1 মাস আগে যে লোকসভা নির্বাচনটা হয়েছে, সেখানে দেখা গেল যে 4টা বিধানসভা কেন্দ্র, যে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সদ্য সমাপ্ত হয়েছে এবং সেখানে ফলও প্রকাশ হয়েছে, তাতে দেখা গেছে যে সেই 4টার মধ্যে 3টা বিধানসভা নির্বাচনে বিজেপিরা অনেক ভোটে এগিয়েছিল। কিন্তু এই 1 মাসের মধ্যে উপনির্বাচনে দেখা গেল সেই আসনগুলান বিজেপি তাদের খোয়াতে হলো, অর্থাৎ লস্ট হয়েছে। কি কারণ, কি মনে হয়? প্রথমেই বলি যে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বটেই, এবং দেশব্যাপীও আমরা সাধারণ মানুষ হিসাবে যা বুঝি তাতে তৃণমূল আর বিজেপি দুটা শুধু ফুল আলাদা, কারো একটা ফুল কারো 3টা ফুল, কিন্তু বিষয়টা অনেকটা একই। দ্বিতীয়ত যে লোকসভা ভোটের যে পরিপ্রেক্ষিত এবং আমাদের যে রাজ্যসভার যে ভোটের উপনির্বাচনের পরিপ্রেক্ষিত, এই দুটা কিন্তু আলাদা। লোকসভা ভোটের যে হচ্ছে ভোট ছিল, সেই ভোটে মানুষের মধ্যে একটা ইসে ছিল যে আমাদের একটা স্থায়ী সরকার নির্বাচন করতে হবে, যাতে সেই সরকার মাঝখানে পড়ে না যায়। এবং আপনার হচ্ছে যে রাজ্যের যে দুর্নীতির ঘুঘুর বাসা, এবং আপনার সর্বস্তরে একদম হচ্ছে মানে কি বলবো, টপ টু বটম, মানে আমাদের শিক্ষামন্ত্রী জেলে। এই পরিপ্রেক্ষিতে মানুষ চেয়েছিল যে আমরা হচ্ছে এবারে বিজেপিকে যদি ভোট দেই, বিজেপিকে যদি ভোট দিতে পারি, বিজেপির যদি স্থায়ী সরকার হয়, তাহলে হচ্ছে আমরা হয়তো তৃণমূলকে জব্দ করতে পারবো। আসলে মানুষের এই ধারণাটা ভ্রান্ত। কিন্তু উপনির্বাচনের ক্ষেত্রে মানুষ চিন্তা করলো যে আমি যদি আবার বিজেপিকে ভোট দেই, তাহলে খুব জোর হলে বিজেপির সংখ্যা 3টার জায়গায় 4টা হবে, আগে 3টা ছিল সেখানে 4টা হবে, বা 4-এ 4 বিজেপির হবে, কিন্তু রাজ্যের যে ক্ষমতার পালাবদল এটাতে হবে না। তার থেকে আমরা যদি তৃণমূলকেই ভোট দেই, সেই ক্ষেত্রে হবে কি, সেই সংখ্যাটা ওদের বাড়বে এবং আমাদের এলাকার যে উন্নয়ন, সেই উন্নয়নটা তৃণমূলের হাত ধরে, মানে রাজ্য সরকারের হাত ধরে হয়তো এই 1-1.5 বছর আরও ত্বরান্বিত হবে। আর মাঝে একটা কথা, যে এটা হচ্ছে যে উপনির্বাচনটা হলো, সেই উপনির্বাচনে কিন্তু রিগিংয়ের যে একটা অভিযোগ, সেই অভিযোগটা কিন্তু সর্বত্রই ছিল, এবং আপনার তার জন্য হচ্ছে পথ অবরোধ থেকে শুরু করে নির্বাচন কমিশনের কাছে তার হচ্ছে যে আবেদন সবই হয়েছিল। যাই হোক, সাধারণ মানুষ হিসাবে মনে হয় যে রাজ্যের যে নির্বাচন, সেটা রাজ্য সরকারের নির্বাচন, সেই রাজ্য সরকারকে স্থায়ী করে রাখতে এবং তার কাছ থেকে কিছু আদায় করার জন্য মানুষ ভোটটা হচ্ছে তৃণমূলকে দিয়েছে। সম্প্রতি যে লোকসভা নির্বাচন হয়ে গেল প্রায় এই 1-1.5 মাস আগে, সেখানে দেখা যাচ্ছে যে কটা জায়গায় এখন বিধানসভা উপনির্বাচন হলো, তার মধ্যে 3টি জায়গাতেই বিজেপি এগিয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে এই যে বিধানসভা উপনির্বাচনে বিজেপি 3টাতেই হেরে গেল। কি কারণ এই 1 মাসের মধ্যে এত মানে বিপর্যয় বিজেপির? শুধু 3টে জায়গায় না, গোটা দেশে বিজেপি আরও বেশ কয়েকটা জায়গায় এগিয়েছিল এবং 13টা আসনে নির্বাচন হয়। 13টার মধ্যে বিজেপি মাত্র 2টো জায়গাতে জিতেছে, আর সমস্ত জায়গায় বিজেপি হেরেছে। এটা গোটা দেশের চিত্র। পশ্চিমবাংলার চিত্রটা হচ্ছে, হ্যাঁ, এখানে 3টে জায়গায় বিজেপি এগিয়েছিল, একটা জায়গায় তৃণমূল 3000 মতো ভোটে এগিয়েছিল। কিন্তু 1 মাস পরে নির্বাচনে যে রেজাল্টটা আসলো, এটা গণতন্ত্রের সহায়ক বলে আমরা মনে করি না। এটা যেমন রায়গঞ্জে নির্বাচনের সঙ্গে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত ছিলাম, সেখানে আমরা দেখেছি
12টার পর বিভিন্ন বুথ থেকে পোলিং এজেন্টদের, বিরোধী দলের পোলিং এজেন্টদের তৃণমূলরা বের করে তাড়িয়ে দেয় এবং সারাদিন ধরে ছাপ্পা ভোট চালায়। এর ফলেই মূলত যেখানে 47,000 ভোটে লোকসভা ভোটে পিছিয়ে ছিল, সেখানে 1 মাস পরে এই জাদু বলে এই ছাপ্পা ভোটের মধ্য দিয়ে তারা আবার 50,090 ভোটে জয়যুক্ত হলো। এটা গণতন্ত্রের ভালো প্রতিচ্ছবি নয়। পশ্চিমবাংলায় একটা গণতন্ত্র বিরোধী পরিবেশ গড়ে উঠেছে। প্রতিদিন আপনারা সাংবাদিক, আপনাদেরও দায়িত্ব আছে আমাদের মতো। তারই পরিপ্রেক্ষিতে আমাদের মূল দাবি, আপনার যে প্রশ্ন তার উত্তরটা হচ্ছে এটাই, রাজ্যের নির্বাচনে প্রকৃত প্রতিফলন ঘটছে না। রায়গঞ্জের নির্বাচনে ছাপ্পা ভোটের প্রতিফলন ঘটেছে, অন্যত্র ক্ষেত্রে একই অবস্থা। কিন্তু তার বাইরে বিজেপির পরাজয় হচ্ছে এবং বিজেপির জনস্বার্থ বিরোধী নীতির জন্য আগামী দিনে আরও বেশি পরাজয় ঘটবে।